আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব, তবে বিশেষ গুরুত্ব দিতে চাই ক্যাম্পাসের যেই উত্তেজনাকর পরিস্থিতি সেটি নিয়ে, পাশাপাশি রাজনীতি এবং নির্বাচন প্রসঙ্গেও আলোচনা করব। শুরুতেই জেনে নিতে চাই স্টুডিওতে আমরা যে তিনজন অতিথিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। ডান দিক থেকে শুরু করছি, জনাব ডাক্তার সাজিদুল হক রুবেল, সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এরপর রয়েছেন জনাব এহতেশাম হক, প্রবাসী বিষয়ক সম্পাদক ও সদস্য জাতীয় নাগরিক কমিটি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রতন ভাই, একটু আপনার কাছ থেকেই আলোচনা করি এবং যেটি বলছিলাম যে ক্যাম্পাসে উত্তেজনা আমরা দেখলাম আজকে দিনভর কুয়েটে ব্যাপক উত্তেজনা ছিল, প্রায় অর্ধশত আহত হয়েছে এবং সেখানে রামদাও দেখা গেছে, হকি স্টিক দেখা গেছে, রামদা দিয়ে কোপানো হয়েছে শিক্ষার্থীদের, এমনটিও রয়েছে অভিযোগ। এবং সেই অভিযোগের তীরটি ছাত্র দলের বিরুদ্ধে, যেখানে বহিরাগতরাও ছিল বলে অভিযোগ রয়েছে। একটু জানতে চাইছি, জুলাই আন্দোলন যার বিরুদ্ধে যেই হেলমেট এবং রামদা বা হকি স্টিকের বিরুদ্ধে আবারও সেটি ক্যাম্পাসে দেখাটা আসলে বেমানান কি? দীর্ঘদিন সংগ্রামের পর বাংলাদেশ একটা সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে চেয়েছিল, তো সেইখানে আজকের যেই প্রশ্নটা আপনি প্রথমে অবতরণ করলেন, এটা আমাদের জন্য দুঃখজনক, জাতির জন্য আসলে এটা আশাহত একটা ব্যাপার। কিন্তু আপনি ঘটনাকে কিভাবে মূল্যায়ন করবেন, ঘটনার সূত্রপাত কোথায়? আমি যদি ওগুলাতে আমরা যখন যাব এবং এটা যখন সত্যিকার অর্থে দেখুন, আমার এখানে দুইটা ভিডিও ফুটেজ আছে। আমি যতটুকু জানি, এই কুয়েটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার নিজস্ব এজেন্ডা ভিত্তিক লিফলেট বিতরণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে চেয়েছিল। সেইখানে আমাদের কিন্তু ছাত্র রাজনীতি বুয়েটে নিষিদ্ধ হয়নি। আলোচনার টেবিলে এই জিনিসটা আমরা জানি যে বুয়েটে সম্ভবত নিষিদ্ধ আছে, যদি কিন্তু কুয়েটে তো নিষিদ্ধ হয়নি। তারপরও ছাত্রদল নিজস্ব তার রাজনৈতিক এজেন্ডা ভিত্তিক তাদের যে দলীয় প্রচারণার ক্ষেত্রে ছাত্রদল এখানে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এখানে তারা গিয়েছিল। আপনি দেখেন ওর পর থেকেই তাদেরকে ওইটা স্বাভাবিক গতিতে আর তাদেরকে ওইটা লিফলেট বিলি করতে দেওয়া হয়নি। তাদের যে প্রচার, তাদের দলীয় যে আমাদের নিজস্ব কর্মসূচিতে যেটা ছিল সেটা তাদেরকে করতে দেওয়া হয়নি। এবং যখন করতে দেওয়া হয়নি তখনই কিন্তু ঘটনার সূত্রপাত। তারপর কি হয়েছে এটা তো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু আমার কাছে সবচেয়ে যে দুঃখজনক ঘটনা, যে এই 6 মাস পরে কেন এই জিনিসটা অবতারণা হলো। আমি তো মনে করি এই জিনিসটা পিছন থেকে কারা করেছে এবং কারা এটা লাভবান হতে চাচ্ছে। আসলে সামনে যখন একটা নির্বাচনের জন্য যেখানে আমরা মুখিয়ে আছি এবং চাকসু ইলেকশনগুলো যেখানে হবে, তো সেই ইলেকশনের এই পূর্বে এই ধরনের একটা ক্যাম্পাসে যেখানে একটা শিক্ষার কুয়েটে কারা পড়ে, এই ধরনের একটা ক্যাম্পাসের মধ্যে যদি রামদা, হকি স্টিক বা আদার্স যে উইপেন্সগুলো, যেগুলো মরণাস্ত্র, যেগুলো মানুষকে ক্ষতি করে, ছাত্রদের সাধারণ ছাত্র আঘাত করবে, সেটাতে আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এইটার অবশ্যই শাস্তিমূলক যদি এখানে বিচার করা না যায়। দেখেন ওর পর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্রদল মিছিল করেছে। সবচেয়ে দুঃখজনক আজকের যে এই দুঃখজনক, আমি যেমন ব্যথিত, আর একজন ফ্যাসিস্ট চেহারায় জিন হাসিনা বিদেশে বসে সবচেয়ে আজকে সে খুশি। তো আমরা এত লড়াই সংগ্রামের পরে, এত আত্মহুতি দানের পরে আমরা হাসিনাকে যদি আমরা খুশি করি, ফ্যাসিস্টদেরকে যদি আমরা মাইলেজ দিয়ে তাদেরকে যদি রাজনীতিতে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তাকে যদি কথা বলার আমরা সুযোগ দেই, সেটা তো আমরা যারা রাজনীতি এখানে বাংলাদেশে করছি তাদের জন্য দুঃখজনক। কারা দায়ী আসলে? আপনি যে কিছুটা বলতে চাইছিলেন যে নির্বাচনের আলোচনার সামনে আসছে বলে, এটি এখানে তো আমরা স্পষ্ট করে আমি সেটা বলতে চাই। আমার তো মনে হয় বিভিন্ন ইস্যুতে আমরা এখন দ্বিধা বিভক্ত, যেটা বাস্তব অবস্থাতেই। তো সুতরাং আমরা এই নির্বাচনকে আমরা প্রলম্বিত করার জন্য আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। এবং আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য যেখানে আমরা এগিয়ে যাবো রোডম্যাপ নিয়ে, আমরা কিন্তু অনেকটা কিন্তু কথায় সব দল কিন্তু এক জায়গায় বসে আমরা কিন্তু এই 15 ফেব্রুয়ারি আমরা দেখেছি আমরা নির্বাচনের ডেটের জন্য কিন্তু আমরা সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে আছি। তো সেইখানে এই ধরনের যদি আমাদের মধ্যে অনৈক্য, এই ধরনের ভেদাভেদ এবং এইখানে যদি রক্তক্ষয়ী সংঘর্ষ যদি আমরা মুখোমুখি হই, এটা আমরা মনে করি এটা যা ঘটেছে
এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে চিহ্নিত করেই কিন্তু আমরা বলতে পারবো যে এইখানে সত্যিকার অর্থে কারা জড়িত। তবে আমরা দেখেছি কয়েকটা ভিডিও ফুটেছে, ওইখানে যারা মেরেছে তাদের চিহ্নিত করার জন্য আমার মনে হয় বাংলাদেশের যে সংস্থাগুলো, আইন প্রক্রিয়ার সংস্থা, তারা অবশ্যই এটা ফাইন্ড আউট করে জাতিকে জানিয়ে দেয় যে এই ছিল সিচুয়েশন, এখান থেকে শুরু এবং এটার সাথে এই ছাত্র গ্রুপ তারা জড়িত। হামলাকারীরা ছাত্র দলের হলে কি ব্যবস্থা নেওয়া হবে কিনা দলীয়ভাবে? আমরা তো সবসময় আমি বলি অপরাধী তো অপরাধী, সেটা যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জনাব এহতেশাম হক, একটু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন ছাত্র দলের যে কর্মসূচি ছিল সেখানে বিভিন্ন ছাত্র নেতারা, ছাত্র দলের যারা বক্তব্য রেখেছেন, আমরা সেখানে শুনেছি তারা বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের মধ্যে এমন ছিল ৭১, ৯০ এবং ২৪-এর পরাজিত শক্তিরা ছাত্র দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে এবং সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটি করেছে বলেও তারা অভিযোগ করেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে ছাত্র রাজনীতি আসলে এখন বন্ধ কিনা? আপনি প্রথমে প্রশ্নের যে প্রেক্ষাপট টানলেন সেটাই হচ্ছে আসলে ফ্যাসিস্ট স্ট্রাকচারের টেমপ্লেট। তারা ইঙ্গিত করতে চাচ্ছেন যে এখানে ইসলামী ছাত্র শিবির আছে বা ছিল। ইসলামী ছাত্র শিবির থাকলে হয়তো এটা হত্যাযোগ্য এবং এটা জাস্টিফাইড যে আপনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহমুদুর রহমান মোল্লা, ওনার পিকচার উঠেছে যে লম্বা রামদা নিয়ে যিনি কুপিয়েছেন বা ওইখানে ছিলেন, এটা স্পষ্ট। আজকালকার যুগে আরও লোকানোর কিছু নেই। সো এই যে টেমপ্লেটটা, যে ছাত্রদলের যে বিবৃতি, এটা কিন্তু আবার ওই দেজাভুর মতো পুরো জাতি আবার ওই ধরনের যে জাস্টিফিকেশনগুলো নিয়ে আসা হচ্ছে, যেটা আমরা সবাই নিন্দা করি। প্রথমে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে এখানে 30 বা মোর দেন 30 স্টুডেন্টস ওয়ার ওয়ান্ডেড, আহত হয়েছেন, তাদের পরিবার আছে, তারা ছাত্র। এখন ছাত্রদল এখানে রাজনীতি করার জন্য তাদের কমিটি আসবে বলে সোমবারে তারা একটা তৎপরতা চালানোর পর আজকে এই ঘটনাটা ঘটলো, যখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা জানে যে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা আসলে এই ধরনের ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে চাই না, যে কারণে তারা মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তখন ছাত্রদল বাইরে থেকে যুবদল এবং অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এসে হামলা করেছেন। আর তার থেকেও ওয়ারিং যে সিমটমটা, সেটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিলেন, সাথে সাথে ছাত্রদল থেকে ঘোষণা দেওয়া হলো তারাও মিছিল করবেন, একটা মুখোমুখি অবস্থায় দাঁড় করানোর জন্য। কিন্তু আমার কাছে মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমাদেরকে দেখতে হবে যে আলটিমেটলি এখানে ছাত্রদল একটা রাজনৈতিক একটা অঙ্গ সংগঠন হিসেবে, যদিও সেটা কনস্টিটিউশনালি অ্যালাউড না, তারা কিসের জন্য তারা এখানে, কি লিফলেটটা ছিল, যদি কামরুজ্জামান রতন ভাই বলতে পারতেন যে লিফলেটটা বিতরণ করা হচ্ছিল, লিফলেটে কী লেখা ছিল, হোয়াট ওয়াজ দ্য গোল অফ দেয়ার অ্যাক্টিভিটিস দেয়ার। এটা সিম্পলি আপনার চলে যায় এই যে ছাত্র রাজনীতি, যেটা নতুন যারা শিক্ষার্থী আসবে তাদেরকে স্বাগত জানানোর জন্য তারা এই লিফলেটগুলো দিচ্ছিল। এখানে কম্পিটিশনটা, যেহেতু কমিটি আসবে তাদের এখন দেখাতে হবে যে আমাদের অ্যাক্টিভিটিস আছে, উদ্দেশ্য এটাই, যাতে তখন পেট্রন যারা আছেন উপরে তারা যাতে দেখেন না এই ছাত্ররা ভালো কাজ করছে, তাতে করে তাদের যাতে কমিটি দেওয়া হয়। এটা হচ্ছে যে কমিটি খেলা, সেটা কি অপরাধ? মানে লিফলেট দেওয়াটা কি অপরাধ কিনা? না, লিফলেট দেওয়া মোটেও অপরাধ না, কিন্তু লিফলেট না দেওয়া এবং এখানে রাজনীতি যে আলটিমেটলি ক্যাম্পাসে, আমি ইন্টারাপ্ট করিনি রতন ভাই, লেট মি ফিনিশ দেন আইল লেট ইউ, আমি শুনবো আপনার কাছ থেকে। কথা হচ্ছে যে এখানে মোটামুটি মেজর সেন্টিমেন্ট যেটা, যে আমরা চাই না আমাদের যে ছাত্র ক্যাম্পাস যেগুলো আছে সেখানে আবার গণরুম, আবার ওই ধরনের যে কালচার ছাত্রলীগ এস্টাবলিশ করেছিল সেটার আবার রিপিটেশন হোক। এই যে ট্রমা, আপনি যদি দেখেন, আপনি গত 15 বছর থেকে এভরি ইয়ার ছাত্রীরা ট্রমার ভেতর দিয়ে গিয়েছে, যে কারণে আসলে এই বিপ্লবের যে ট্রিগারটাও ওইখান থেকে এসেছিল। ছাত্রলীগ আপনারা দেখেছেন কীভাবে হ্যামলেট নিয়ে আক্রমণ করে, সমান আক্রমণ আজকেও হয়েছে, হেলমেট পরে আসা হয়েছে। তো এটা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং আমরা কোনোভাবে এখান থেকে প্যাশনের দিকে লিফলেট দিলেই যে আবার সেই ত্রাসের রাজত্ব কায়েম হবে, এটি বা কিভাবে আসলে বুঝে গেল? এটা ভয়ের কারণ লিফলেট দেওয়ার মাধ্যমে তাদের কমিটি আসবে, কমিটি আসার পর মনে করেন যে নির্বাচন চাওয়া হচ্ছে, নির্বাচনে আসার পর যেটা করা হবে, গণরুম এস্টাবলিশ করা হবে, গ্রাম থেকে যে ছাত্ররা আসবে তারা যে হলে থাকতে চাইবে। আপনি তো সবগুলোই হবে বলছেন, মানে হয়েছে তো না যে সে কারণে বাধা দিয়েছে। দ্যাটস দ্য ফিয়ার। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি কি হওয়ার পর আবার আমি ওই সিচুয়েশনে পড়বো?
তাদের যে ফিয়ারটা খুবই লেজিটিমেট ফিয়ার। আপনি একটা ছাত্রকে জিজ্ঞেস করে দেখেন যে আবার যদি ওই স্ট্রাকচারে ফেরত যায় তারা কি আসলে চাইবে নাকি যে তারা এই ছাত্রাবাসগুলিতে এসে থাকতে পারবে কিনা, তাদের ফেয়ার সিট অ্যালোকেশন হবে কিনা, আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন বিএনপি আবার ক্ষমতায় আসার পর ছাত্রদল যদি এইভাবে অ্যাক্টিভ থাকে তারা গণরুম কালচার আবার শুরু করবে না? এই গ্যারান্টি কি কামরুজ্জামান রতন ভাই দিতে পারবেন? এই গ্যারান্টি কিভাবে পাওয়া যেতে পারে? এই গ্যারান্টি পাওয়া যেতে পারে আলটিমেটলি যদি ছাত্রদল বা বিএনপি, যেমন বিএনপির প্রায় 1000 বা 1500 বিএনপি অ্যাক্টিভিস্টকে ছাত্রদল যুবদলকে ডিসিপ্লিন করা হয়েছে জুলাই অগস্টের 5 তারিখের পরে। এবার অনেকে আবার ব্যাকডোরে চলে আসছে, অনেকে আবার তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। এখানে পুরো যে সিস্টেমটা, তারা এখানে আইডিওলজিক্যাল রাজনীতি করার জন্য না, জিনিসটাই হচ্ছে শুধু আমার মাসল গেইন করার জন্য, যে একটা হয়তো এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা আলটিমেটলি ক্ষমতাতে যাবে, আমি এখানে জয়েন করলে আমি ক্ষমতার এক্সারসাইজ করতে পারবো। আনফর্চুনেটলি দ্যাটস দ্য টেমপ্লেট। এই পেট্রন ক্লায়েন্ট সিস্টেমের অবশ্যই আমরা চাই। জি অবশ্যই। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, মাসেল পাওয়ারের কথা বলা হচ্ছে এবং আরেকটি শব্দ বেশ কিছুদিন ধরেই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছে, বিশেষ করে ছাত্রদল বা ছাত্রলীগের বাইরে অন্যান্য যারা সংগঠন রয়েছে যারা এই ছাত্র রাজনীতি বন্ধের। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা কি, বা এখন কোনো ক্যাম্পাসের লেজুরহীন সংগঠন কি কেউ আছে, বা কারা সেই চর্চাটি করছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা, আলোচক যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা। আসলে খুব জটিল একটি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আর কি। যেই ছাত্ররা এত বড় একটি পরিবর্তন, এত বড় একটি অভ্যুত্থানের নায়ক, সেই ছাত্ররা আজকে বিভক্ত। আজকে ঐক্য পুরোপুরি ফাটল ধরে গেছে। এটি অত্যন্ত কষ্টের ব্যাপার। আমাদের রতন ভাই, কামরুজ্জামান রতন ভাই বিষয়টাকে বলেছেন যে পরাজিত শক্তি আজকে হাসছে, আর আজকে যারা বিজয়ী শক্তি তারা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। এই প্রপঞ্চটা আমার মনে হয় আমরা কেউ বা বাংলাদেশের মানুষ যারা এই আগস্ট অভ্যুত্থানের পক্ষে ছিল, বা আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন যে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ যে বাংলাদেশের জন্য লক্ষ মানুষ জীবন দান করেছিল 1971-এ, সেই বাংলাদেশকে আমরা আবার ফিরে পাবো, সেই বাংলাদেশকে বিনির্মাণ করব। কিন্তু এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটার মধ্য দিয়ে বিষয়টা হচ্ছে কি ঘোলা হয়ে গেল। এখন এখানে একটা জিনিস আসে দেখি আমরা, সেটা হচ্ছে যে একটা খুব ভয়ঙ্কর ব্যাপার আছে, পলিটিক্স অফ ডিপলিটিক্যালাইজেশন, বিরাজনীতির রাজনীতি। আমরা দেখছি নানা চকলেট কোটিংয়ে এক ধরনের বিরাজনীতির রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, যে এখানে কোনো ছাত্র সংগঠন কাজ করতে পারবে না, ছাত্র সংগঠন কাজ করতে পারবে না, কোনো ছাত্র রাজনীতি, কোনো আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি সংগঠনও কাজ করতে পারবে না। কিন্তু আবার ছাত্র সংগঠন এখানে আছে, তারা তাদের কর্মসূচি পালন করবে। আবার এই ফেব্রুয়ারিতে একটি নতুন রাজনৈতিক দল হবে এবং তার আবার একটা ছাত্র সংগঠন হবে, আবার সেই ছাত্র সংগঠনে এই প্ল্যাটফর্ম থেকে তারা যখন জয়েন করবে, তাহলে এক ধরনের দখলদারিত্ব তাদের আছে এখন পর্যন্ত। সেটি কি লেজুর সেটা তো অবশ্যই কি লেজুর ভিত্তির মধ্যে পড়ে না, পড়ে। তবে এখানে একটা একটু উল্টিয়ে খাওয়া আর কি, ঠিক আছে? যে আগে আমরা দেখেছি একটা কিংস পার্টি আগে এসে আবির্ভূত হতো, হ্যাঁ, যেমন জাতীয় পার্টি, তার সংগঠন ছিল ছাত্র সমাজ। অতীতে এরকম আরও আমরা কিংস পার্টি দেখেছি বা ছাত্র সংগঠন দেখেছি, আগে পার্টি দেখতাম, তারপর ছাত্র সংগঠন দেখতাম। এবার একটু ঘুরিয়ে, ঠিক আছে, যে আগে ছাত্র সংগঠনের ঘোষণা, তারপরে রাজনৈতিক দলের ব্যাপার স্যাপার। এবং এই বিষয়টির মধ্যে দিয়ে আমি যেটা মনে করি যেটা ঘটে গেল আজকে, সেটা হচ্ছে বলা যায় হচ্ছে যে দুই পক্ষের কেউ বলতে পারবে না যে তারা আসলে লেজুর মুক্ত, ঠিক আছে? এখানে লেজুর ভিত্তির চর্চাটা রয়েই গেছে, এবং এই লেজুর ভিত্তির চর্চাটা যে রয়ে গেছে এবং যে ঘটনাগুলো ঘটছে ক্যাম্পাসে, এই ক্যাম্পাসের যে বিষয়টি হচ্ছে গিয়ে ছাত্রলীগ তো নাই, ছাত্রলীগ তো পালিয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদের একটা কালচার, সে কালচারটা কী ছিল? প্রতিপক্ষকে সহ্য করা যাবে না, অর্থাৎ তুমি আমার মিছিলে তোমাকে আসতেই হবে এবং তুমি যেটা বিশ্বাস করো সেই মিছিলে তুমি যেতে পারবা না, সেই লিফলেট তুমি দিতে পারবা না। যেমন ধরুন যে ছাত্র দল কি হচ্ছে সেই সময়কালে
হচ্ছে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করতে পারতো? বিতরণ করতে পারতো না, কারণ সেটা ছাত্র দল। এবং ছাত্রলীগ তখন বলতো যে ছাত্র এক সময় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আবার তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করবো, তাই ছাত্রলীগ তাদেরকে করতে দেবে না বলে তারা ছাত্রলীগ তাদের উপর একটা সন্ত্রাস চাপিয়ে দিত আর কি। ফলে একটা খুব বেসিক একটা জায়গা যে হচ্ছে আমরা যেটা দেখেছি, রতন ভাইয়ের আমাদের অনেক সিনিয়র ছাত্রনেতা ছিলেন, আমরা দেখেছি যে এই মধুর ক্যান্টিন, সেখানে একসাথে এক টেবিলে ছাত্রদল ছিল, লীগ ছিল, ইউনিয়ন ছিল, ফ্রন্ট ছিল, একই মানে ইয়ার তলায় আলাদা আলাদা টেবিলে বসে রাজনীতি আলাপ হতো, তর্ক হতো, মিছিল বের হতো। একটা ক্যাম্পাসে একটা সহাবস্থান ছিল। এই সহাবস্থানটা ধ্বংস করেছে বিগত 16 বছরে, ঠিক আছে, বিগত সরকার এবং তার লগে পান্ডা ছাত্রলীগ এমন একটা সংস্কৃতি তৈরি করে দিয়ে গেছে ক্যাম্পাসে যে যারা আমরা এখন পাওয়ারে আছি, শুধু আমরাই থাকবো, ঠিক আছে, আর কেউ থাকবে না, আর কেউ এখানে কাজ করতে পারবে না, হলে আমরাই থাকবো, ক্যাম্পাসে আমরাই থাকবো, মধুতে আমরাই থাকবো। ফলে ছাত্র রাজনীতির একটা চমৎকার সম্পর্ক ছিল, যে সম্পর্কটা হচ্ছে গিয়ে ছাত্রলীগ ধ্বংস করে গেছে। তাহলে এখন সেই সম্পর্কটা ফিরিয়ে আনা দরকার। এখন ছাত্র সংগঠন সমূহের সাথে পারস্পরিক আলোচনা করা দরকার, এবং এখানে অবশ্যই আদর্শের দ্বন্দ্ব থাকবে। আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি হওয়াই উচিত, সেখানে আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে, ঠিক আছে। সেই আদর্শের দ্বন্দ্ব হবে হচ্ছে যুক্তিতে, সেই আদর্শের দ্বন্দ্ব হবে হচ্ছে গিয়ে তর্কে, বিতর্কে, লিফলেটে, প্যাম্ফলেটে, পত্রপত্রিকায় লেখালেখির মাধ্যমে, হয়তো এইরকম আলোচনা অনুষ্ঠানে, টকশোতে আলোচনার ভিতর দিয়ে আর যার আদর্শের নিয়ে হচ্ছে গিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু একেবারে কেউ লিফলেট বিতরণ করতে পারবে না, কেউ হচ্ছে গিয়ে প্রচার করতে পারবে না, বা ধরেন হচ্ছে ছাত্র ফ্রন্ট একটা সমাবেশ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, আমরা কি দেখি না অন্য প্রোগ্রামে যে সমানে মাইক বাজে, কিন্তু সেই দিন হচ্ছে গিয়ে ছাত্র ফ্রন্টের মাইক বন্ধ হয়ে গেল রাজু ভাস্কর্যের সামনে। ফলে এই ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ যত ক্যাম্পাসের মধ্যে বিষয়গুলো আছে, এটা ভবিষ্যতে আরো একটা কঠিন পর্যায়ে যাবে নিয়ে গেছে। আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই, এতে সম্ভব যে একটু আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে এক ধরনের পাল্টাপাল্টি অবস্থান রয়েছে, যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, সেটি ব্যক্তি পর্যায়ে বা দলীয় পর্যায়ে, সেটি নিয়ে একটু জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা। ফিরতে চাই জনাব এহতেশাম হক, একটু আপনার কাছে জানতে চাই, কয়েকদিন আগে, 2-3 দিন আগে মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেছেন একটি গোষ্ঠী ও দল আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তারা নির্বাচনে অংশ নিতে পারবে। একটু আসলে এর আগে হান্নান মাসুদ অন্য দলকে ইঙ্গিত করে বলছিলেন, আজকে আবার বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসলে কথাটি বলেছেন আজকে উপদেষ্টা আসিফ মাহমুদ। একটু জানার আগ্রহ যে আসলে কারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে? যারা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীদের সাথে থাকবে তারা পারবে, কিন্তু অন্যদের সাথে গেলে সেটি পুনর্বাসন হয়ে যাবে, এরকম কিনা বিষয়টি? আসলে দুই নেতার কথায়। জি, ধন্যবাদ রাসেল ভাই। আমি আপনার প্রশ্নের উত্তরে আসার আগে আমার সহ আলোচক ভাইয়ের কিছু পয়েন্ট আছে যেগুলো আমার উচিত হচ্ছে অ্যাড্রেস করা। যদিও আমি ভাইয়ের দলটার নাম আমি জানি না, কোন দল এটা? সিপিবি, বাংলাদেশের কনস্পিরেসি। আর আমার নাম ডক্টর সাজিদুল হক। সাজিদুল হক, আপনার নাম শুনেছি ভাই, বাট আপনার দলের মানে কতটুকু প্রাসঙ্গিক সেটা আমি জানি না। তো 3টা পয়েন্ট। একটা হচ্ছে আপনি বলছেন যে এটা যে দখলদারিত্ব, এই কথাগুলো যে রাজনীতি, ছাত্র সংগঠনের রাজনীতি হতে দেয়া, এটাকে আলটিমেটলি ডিপলিটিসাইজেশন, যে তাদের এটা বন্ধ করলে এটা মানে রাজনীতিকরণ হয়ে যাবে, এটা আসলে কতটুকু দায়িত্বশীল শোনাবে তাদের কাছে যারা গত 15 বছর অত্যাচারিত হয়েছে এই তথাকথিত ছাত্র রাজনীতির নামে, এবং যারা কনস্ট্যান্ট ফিয়ারে আছে, যারা প্রতিষ্ঠানগুলোতে আসে শিক্ষা নেওয়ার জন্য, যারা প্রতিষ্ঠানগুলোতে আসে সেফলি সিকিউরলি ছাত্রাবাসে থাকার জন্য, সেটা ভাবার বিষয়। আরেকটা জিনিস আপনি বলেছেন যে চমৎকার সম্পর্ক ছিল সব সময়, এটা শুধু গত 15 বছরে এই সংস্কৃতিটা কলুষিত হয়েছে, সেখানেও আমার কিছুটা দ্বিমত আছে। আপনি 90-এর দশকে গিয়ে দেখেন, সেই সময়ও মার্ডার হয়েছে, সেই সময়ও ছাত্র রাজনীতির অনেক কলঙ্কজনক অধ্যায় আছে।
আরেকটা জিনিস যেটা বলা উচিত, আমাদের ওই টেমপ্লেট থেকে বের হয়ে আসতে হবে যে আমরা পরাজিত শক্তি বলে একটা ইমাজিনেটিভ এনিমির উপর সবসময় সব কিছু চাপিয়ে দেব এবং আমরা কোনো জিনিসকে অবজেক্টিভলি তখন বিচার করব না, এটা করা উচিত না। এখন আসি আওয়ামী লীগের পয়েন্টে। আওয়ামী লীগের পয়েন্ট আপনারা 6 মাস ধরে দেখেছেন আলটিমেটলি কারা আওয়ামী লীগকে ব্যান না করার জন্য, আওয়ামী লীগকে আবার পার্টিসিপেট করার জন্য উৎসাহ দিয়েছেন। আওয়ামী লীগের হাসান মাহমুদ ইনফ্যাক্ট ধন্যবাদ পর্যন্ত জ্ঞাপন করেছেন এই ধরনের এক্সপ্রেশন বিএনপির পক্ষ থেকে দেওয়ার কারণে। আমাদের অবস্থান আওয়ামী লীগের ব্যাপারে খুবই স্পষ্ট, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ তো এমনিতেই ব্যান, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনৈতিক করার কোনো অধিকার রাখে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের নামে বা অন্য নামেই এই যে লোকরা আছে এই প্রতিষ্ঠান নামে, তারা কিন্তু ওই প্রতিষ্ঠানের নামে তারা জাস্টিফাই করেছে যখন তারা আমার 1500-2000 ভাই বোনকে তারা হত্যা করেছে। এই আওয়ামী লীগের নামেই কিন্তু, আওয়ামী লীগ ওয়াজ দ্য গভর্নমেন্ট, তারাই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দুর্বৃত্তায়ন করে, আর্মি থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগের সমর্থন, এখন আওয়ামী লীগের সমর্থক যারা আছে কেবল দলীয় নামে আসলে পারবে না, কেস বাই কেস দেখতে হবে আওয়ামী লীগের সমর্থক কে। অনেক আছে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, তারা জুলাইতে আওয়ামী লীগের এই বর্বরতাকে তারা সাপোর্ট করেনি, প্রতিবাদ করেছে, দল ছেড়ে এসেছে, ঠিক আছে। এরপরে এখন এই যে জনগোষ্ঠী আছে, যদি কেউ থেকে থাকে, তারা আলটিমেটলি আওয়ামী লীগের আদর্শ নিয়ে যদি বলে রাজনীতি করতে চায়, সেটা কখনোই কেউ গ্রহণ করবে না, অন্য আদর্শে গেলে পারবে না। অন্য আদর্শে তখন সেটা তাদের ইন্ডিভিজুয়াল, এজ আই সেড, ইটস কেস বাই কেস বেসিস। কিন্তু আদর্শের যেটির কথা বলছেন সেখানেরই বা মানদণ্ড কি? আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো নিশ্চয়ই এই হেলমেটের কথা নাই, ছিনতাইয়ের কথা নাই, নির্যাতনের কথা নাই, তাদের ব্যক্তিরা এই নির্যাতন বা অপকর্মের সাথে জড়িত হয়েছে, তাহলে কোন আদর্শকে আপনি দোষারোপ করছেন? হিসেবে প্রবলেম হচ্ছে যে আলটিমেটলি তো তারা এই যে বলা হয় পরাজিত শক্তি বা বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে ফ্যাসিবাদ তৈরি করা হয়, জাস্টিফিকেশন দেওয়া হয়, সেটা তো ব্যক্তি করেছে, দল নিশ্চয়ই করেনি না। এখন দল আকারে করা হয়েছে, দল ওই প্ল্যাটফর্মটা দিয়েছে। ঠিক যেরকম মনে করেন বিএনপি কিন্তু খুব করে, আমি জানি রতন ভাইয়ের মতো মানুষ বা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা চান না যে বিএনপির ছেলেরা, বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজিতে জড়িত হোক, এবং তারা হাজার হাজার নেতাকর্মীকে তারা এখন যেহেতু তারা দলীয় প্ল্যাটফর্ম নিয়ে জাস্টিফিকেশন করেছে, সেজন্য একটা দল হিসেবে তাদের একটা দায়িত্ব পড়ে। তারা যদি ইন্ডিভিজুয়াল যারা আছে, এমনিতে যারা আছে চুর ছেঁচর বা চাঁদাবাজ, তারা ভিন্ন। কিন্তু যখন আপনার রাজনৈতিক প্ল্যাটফর্মটা এতটুকু কলুষিত হয় যে আপনাকে উইদিন 5 মাসের ভেতর আপনার 1000 নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়, শোকজ করতে হয়, তখন চিন্তা করা উচিত যে আপনার সংগঠন হিসেবে আপনার কোন পর্যায়ে আছেন। একটা উদাহরণ দিই আমি আপনাকে, শুধু মনে করেন একজন শিক্ষক আছেন, ওনার 100 জন ছাত্র আছে। এখন যদি 70 জন ছাত্র নকলে ধরা পড়ে, এখানে আপনার ক্লাসটা কি বলবেন আপনি ক্লাসটা ভালো, ক্লাসে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে, বলে ক্লাসটা ফাংশনাল? এই উদাহরণটা দিয়ে আপনি বুঝে যাবেন যে বিএনপি সংগঠন হিসেবে নেতৃবৃন্দরা হেল্পলেস, তারা কন্ট্রোল করতে পারছে না, ইটস এ কমপ্লিটলি ডিসফাংশনাল। এবং জিনিসটা হয়েছে আলটিমেটলি তাদের এই পাওয়ার গ্র্যাবিং এর কারণে। জি, রতন ভাই, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে এর আগেও অন্যান্য সমন্বয়করাও আসলে এই অভিযোগটি করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এবং আজকেও কেউ কেউ করেছেন। সেটি কি আসলে এক ধরনের বোঝাও যায় যে, বা তিনি যেটি বলছিলেন যে হাসান মাহমুদ অভিবাদন জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার মাধ্যমে আসলে পক্ষান্তরে এক ধরনের বিভিন্ন তৃণমূলে বিভিন্ন জায়গায় প্রভাব বিএনপি বিস্তার করছে, এবং কোথাও কোথাও এমনও দেখা গেছে আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে আনার চেষ্টাও করছে বিএনপি নেতারা। অভিযোগটি একেবারে মিথ্যা কিনা? এতেশাম ভাই এর আগে একটু কথা বলেছেন, এই কথাটা একটু বলতেই হবে আমাকে। কথাটা একটু হাইপোথেটিক্যাল। সেটা কেন? আমরা জানি কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়নি। আমি লিফলেট দেওয়া মানে আমার কমিটি গঠন, এটা আমি কোথায় আমি বুঝতে পারিনি। আমার দলের আদর্শভিত্তিক যারা নতুন ভর্তি হয়, আমরা সবাই জানি এই ট্রেন্ডটা কিন্তু সব দলের মধ্যে আছে, তারা একটা নিজস্ব আদর্শভিত্তিক তারা একটা লিফলেট বিলি করে, সেইটাতে আমি দিতে পারবো না, এই জিনিসটা আমার জানা নেই। এটা কোন রাজনীতির কোন অংশ, এখানে আমার দ্বিমত। সেকেন্ড একটা পোর্শন হলো হেলমেট। আমরা যে হেলমেট বাহিনী বা খন্তাকাচি আমরা যা দেখেছি অতীতে ফ্যাসিস্টের সময়, এটা তো পুলিশের প্রোটেকশনে হয়েছে। এখন জাতীয়তাবাদী দল তো ভাই সরকার গঠন করেনি, স্বরাষ্ট্রমন্ত্রী তো জাতীয়তাবাদী দলের নাই। আমরা কখনই বলি নাই যারা অপকর্ম করেছে আজকের যে বা যারা বা কোনো সংগঠন যদি স্পেসিফিক্যালি তারা যদি জড়িত থাকে, ভিডিও ফুটেজ দেখেই তো তাদেরকে বিচারের আওতায়
আমরা আনতে বলেছি। ঢালাওভাবে আমার মনে হয় এটা প্রিডিসাইড, যে আমরা বলি নাই ছাত্রদল বিএনপি অপকর্ম করে নাই, 1000কে বহিষ্কার করে নাই। একটা জিনিস আপনাদের বুঝতে অনুধাবন করতে হবে, 17 বৎসর যাবৎ এই বিএনপি নিষ্পেষিত। ধর আমার একটা দোকান বা জায়গা আওয়ামী লীগ অন্যায়ভাবে দখল করে রেখেছিল, তো ওইটা যদি আজকের এই মুক্ত আইনের মাধ্যমে বা কোনোভাবে যদি আমি এটাকে রিগেইন করে আমার জায়গায় যদি আমি যাই, এটা কি দখল বলা হবে? আমি কিন্তু কখনই অন্যায়কে ব্যক্তিগতভাবেও আমি অন্যায়কে কখনই প্রশ্রয় দেওয়ার পক্ষে আমি কখনই না। আমি সবসময় এই নীতিগুলোর মানে অপকর্ম বা মানুষকে জুলুম করে দখলদারি করে আজকে আমি কবে ক্ষমতায় আসবো, এইটার কারণে আমি এখন থেকে এগুলো করবো। তাহলে এই যে সরকার, আমি তো মনে করি এই সরকার কেন এটাকে তাহলে বরদাস্ত করবে? কাউকে যদি ছাড়াই আনতে ব্যাপার বা অপকর্ম করার পরে বিএনপি যদি তার পক্ষে যদি প্রসেশন বের করে ডিমান্ড করে যে তাকে ছেড়ে দাও, তখন এই কথাগুলো এতেশামের কথাগুলো এটা জাস্টিফাইড হবে। এর আগে আমি মনে করি ঢালাওভাবে ছাত্রদল বিএনপি মানে চাঁদাবাদ বা এই জিনিসগুলোর থেকে আমার মনে হয় আমাদেরকে একটু সত্যিকার অর্থে আমরা যদি সবাইকে অ্যাকোমোডেট করতে চাই, সবাইকে যদি আস্থা এবং বিশ্বাসের জায়গায় একটা সহমর্মিতা একটা মর্যাদার জায়গায় যদি আমরা সবাইকে দিতে চাই, আমি কিন্তু বলতে পারি অমুক এটা দেখেন, আমি কাউকে দোষারোপ করবো না, আমি আগে প্রথম সংশোধিত হব, আমি এটাতে আমি বিশ্বাস করি এবং আমি নিজে সংশোধিত, আমার দল সর্বোপরি। এবং আমি বিশ্বাস করুন তারেক রহমান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। ম্যাডাম অসুস্থ, আমরা তো তারেক রহমান যদি বলতো যে অমুককে ছাড়া যাবে না, মানে অপকর্ম করছে, এবং উনি আপনি কেন এতে সময় আমি খেয়াল করেন তারেক রহমান বলছে যে অপকর্ম যদি আমার দলের হয় তাকে ধরে পুলিশের ব্যবস্থা করে, এর থেকে উনি ওইখানে বসে বা আমার দলের আমার একটা কর্মী যদি এটা করে আমি পারবো পুলিশকে আপনারা ধরে বেঁধে নিয়ে যান, আমি রিকোয়েস্ট করবো না, এইটুকু তো আমার দায়িত্ব। এরপরে আমাদের আর কি করার থাকবে? আচ্ছা, আরেকটা কথা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, আচ্ছা আওয়ামী লীগ কি অপরাধী কি অপরাধী না, কি অপকর্ম কতটুকু কম করেছে বেশি করেছে, এটা জাস্টিফাইটা কিভাবে উপদেষ্টারা করলেন? আমি যদি বলি যে আমার দল করবে, ওই যে আমার সাথে চললে সে হলো এক ধোয়া তুলসী পাতা, আর আপনার সাথে গেলে সে হলো চোর, এই মনোভাব থেকে যদি আমি আগে এগুলো সিলেকশন করে ফেলি, আমার স্বার্থের দিকে তাকিয়ে যদি আমি বলি হ্যাঁ সে আওয়ামী লীগ, সে একবারে বাইতুল মোকাররমের সে একবার একটা মানে খতিবের সমমর্যাদার, তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে, আর আমার সাথে সরলে সেই চোরটা হয়ে যাবে, আমার মনে হয় এইখানে উপদেষ্টাদের এই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার মনে হয় একেবারে এইভাবেই যদি ঢালাওভাবে ওনাদের সিলেকশনটা ওনাদের মতামতটাকে যদি জাতিকে চাপিয়ে দিতে চায়, এইখানে মনে হয় ওনারা প্রশ্নবিদ্ধ। আপনাদের পজিশন কি? আপনারা কি চান তারা রাজনীতি করুক আওয়ামী লীগ? আওয়ামী লীগ আগে তো যারা অপকর্ম করেছে 15-20 বছর, আপনারা চান কিনা? আমরা কেন চাবো? আমরা তাদের অপরাধীদের শাস্তি চাই, শাস্তির পরে ওইখান থেকে যদি বেকসুর কেউ যদি খালাস যায়, হ্যাঁ সে তো এখন খালাস, দল হিসেবে তাদের সাথে আপনারা কম্পিট করতে চান? আওয়ামী লীগ নামক কেউ যদি থেকে থাকে অপরাধের বাইরে, বিচারের বাইরে কেউ যদি থেকে থাকে, দল নিষিদ্ধের পক্ষে বোধহয় এখনো বলেননি, বিএনপির স্পষ্ট অবস্থান দেখা যায়নি যে দল নিষিদ্ধের বিপক্ষেই তারা। প্রথম হলো এটা জনগণের কাছে ধিক্কৃত হতে হবে, আর আইনগতভাবে আওয়ামী লীগকে জনগণ প্রথম এটাকে ধিক্কার দিবে, এবং আমি মনে করি যারা অপরাধী আগে অপরাধী থেকে আগে বেরিয়ে আসুক, নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণিত করুক। একটু রুবেল ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে এই আওয়ামী লীগের এই ক্ষেত্রে মানদণ্ড কি আসলে? এই যে তাদের দল নিষিদ্ধের কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদিকে, আবার যারা অপরাধী নন তারা নির্বাচনে অংশ নিতে পারবে, বিএনপির অবস্থান কিছুটা ভিন্ন। মানদণ্ডটা আসলে কি? কে অপরাধ করেছে কে না, কে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটা কিভাবে বাছাই হবে? যাদের হাতে সাধারণ মানুষ, ছাত্র শ্রমিক জনতা খুন হয়, তারা আবার দুর্দণ্ড প্রতাপের রাজনীতিতে ফিরে আসবে, এটা তো কেউ চায় না। তারপরেও সেটার তো কতগুলো বিষয় আছে আর কি, খুন তো একবারই হয় নাই আর কি, ঠিক আছে? এই মাটিতে তো বারবার লাল হয়েছে। 71-এ যারা আমার লক্ষ ভাইদেরকে হত্যা করেছে, আমার বোনদেরকে ধর্ষণ করেছে, তারা দেশে রাজনীতি করতে পারবে, ঠিক আছে? তার 53 বছর পরে 2000 হোক 10,000 হোক, তারাও মানুষ হত্যা করেছে। তারা আজকে ওই 71-এ যারা ঘাতক ছিল তাদের অনুসরণ করেছে আজকের আওয়ামী লীগ, ঠিক আছে? এই যমুনা টেলিভিশনে অনেক মাস আগে বিএনপির একটি সমাবেশ ছিল অক্টোবরের 23 তারিখ, 2023 সালের অক্টোবরে, 28 অক্টোবর ওই সমাবেশের জি 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 মাত্র 10 মিনিটের মধ্যে
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ বিএনপির লক্ষ লোকের মানুষকে একদম স্কাটার করে ফেলছে, নাই করে দিছে নয়াপল্টনে। ঠিক সেম টাইম জামাত ইসলাম শাপলা চত্বরে শান্তিপূর্ণ প্রেমময় পরিবেশে আওয়ামী লীগের পুলিশ এবং আওয়ামী লীগের সাথে তত্ত্বাবধান নিয়ে 28শে অক্টোবর 2023 সালে প্রোগ্রাম করেছে ওই ফ্যাসিস্টের দোসর হয়ে। ফ্যাসিস্ট তাকে আক্রমণ করে নাই, কিন্তু এই বিএনপি আজকের এই খুব খারাপ বিএনপি তাকে এই ফ্যাসিস্ট 10 মিনিটের মধ্যে ওখান থেকে একেবারে স্কাটার করে ফেলছে নিপীড়ন করে। তারপরে তো আরও অনেক কাহিনী হয়েছে, সাংবাদিক সম্মেলন, সেখান থেকে আরও অনেক গ্রেফতার টেফতার, অনেক বড় ব্যাপার ঘটেছে আর কি। আজকে রিজভী সাহেব জেলে চলে গেল, মির্জা ফখরুল সাহেব জেলে চলে গেল। তো ফলশ্রুতিতে আমরা মনে করি বিচার হতে হবে। যারা প্রকৃত দোষী, যারা ছাত্রদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, নট অনলি শুধুমাত্র এই 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, একেবারেই তো দীর্ঘ 15 বছরে তো নানা ধরনের এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, নানাভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, অনেকে এখনো ফিরে আসে নাই, এবং অনেক রয়েছে, ঠিক আছে, বিএনপির অনেক কর্মী রয়েছে যারা এখনো ফিরে আসে নাই, ঠিক আছে। এই সমস্ত হত্যাকাণ্ডের, শুধু জুলাই হত্যাকাণ্ড, আগস্ট হত্যাকাণ্ড, সমস্ত হত্যাকাণ্ড যেগুলো এই আওয়ামী লীগ করেছে, তাদের সাথে জড়িত যারা আছে, তাদের দলে ছিল, প্রশাসনে ছিল, পুলিশে ছিল, র্যাবে ছিল, নিরাপত্তা বাহিনীতে ছিল, বিভিন্ন জায়গায় তো ছিল। শুধু সে তাতে আওয়ামী লীগের সদস্য না, এমন তো অনেক সরকারি চাকরি করেন, এমন অনেকে যুক্ত ছিল। এদের প্রত্যেকেরই কিন্তু বিচার হতে হবে, ঠিক আছে, এদের প্রত্যেকের বিচার হতে হবে। র্যাবকে স্যাংশন করেছিল, এখন তো আমি পুলিশকে নিষিদ্ধ করতে পারবো না, আমি অন্য কোনো বাহিনীকেও নিষিদ্ধ করতে পারবো না যাদের হাতে রক্তে রঞ্জিত হয়েছে। প্রথম কথা তাদেরকে বিচার করতে হবে, বিচারে যারা দণ্ডিত হবেন, একদম খোদ শেখ হাসিনার থেকে, সে ভারতে পালায় থাকুক কোনো সময়, কিন্তু বিচারে যদি দণ্ডিত হয় সে এই দেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী। তারপর তো আইনকে আমরা আরও সংস্কার করছি, আরও অনেকটা জায়গায় নিয়ে, গণতান্ত্রিক জায়গায় নিয়ে যাচ্ছি। অর্থাৎ যারা হচ্ছে দণ্ডপ্রাপ্ত তারা করতে পারবে না। এর বাইরে যদি করতে হয় তাহলে আরো বিশাল বিষয় হবে। রাজু ভাস্কর্য কথা, রাজু ভাস্কর্য, এই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু করছি। এই রাজুকে, মঈন হোসেন রাজুকে, সেই মঈন হোসেন রাজু তো হচ্ছে এই ক্যাম্পাসে সন্ত্রাসের বিরুদ্ধে একজন শহীদ, আমাদের ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন মঈন হোসেন রাজু। তো মঈন হোসেন রাজুর সামনে দাঁড়িয়ে, এবং যে মঈন হোসেন রাজু শিবির বিরোধী এক হচ্ছে বিশাল হচ্ছে প্রমিথিউস আমাদের কাছে, তো সেই রাজু ভাস্করের সামনে দাঁড়িয়ে হচ্ছে আমরা একে লেজিমেটেড দেব, ওকে লেজিমেটেড দেব না, তা আমরা বলতে পারি। আরেকটি কথা বলছিলেন, তবে আরেকটা ব্যাপার হচ্ছে দল হিসাবে, যেটা ব্যাপারে আমরা বলেছিলাম এক সময় যে জামাত তো হচ্ছে 1971 সালে শুধু সমর্থন করেন নাই, তারা তো সেখানকার সেই প্রভিন্সিয়াল কমিটির মিনিস্টারও ছিল, একদম তাদের নিজস্ব অর্গানও ছিল, আলবদর ছিল, আলসাম ছিল, ইসলামী ছাত্র সংঘ ছিল। তো তাদের দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, তো এই বিষয়টাই যেহেতু হচ্ছে গিয়ে আমরা চূড়ান্ত করতে পারি নাই, ফলে আমরা আর কোনো দলকেও আপাতত চূড়ান্ত করা যায় না। করতে হলে দুটোই করতে হবে, জি, আমার পার্টির স্পষ্ট বক্তব্য। জি, বুঝতে পারছি। আমরা একটু নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে সব দলেরই পরস্পর বিরোধী অবস্থান রয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব এহতেশাম হক, একটু আপনার কাছেই জানতে চাই, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন আজকে যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় জনসেবায় সমস্যা হচ্ছে, তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত, মানে তার কথার এটি ছিল মুদ্রা কথা আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবার জাতীয় নির্বাচন সংস্কারের আগে তারা করতে চাইছেন না, কিন্তু জাতীয়ভাবেও তো আসলে জনপ্রতিনিধি নেই। এই অন্তর্বর্তী সরকার তো জনপ্রতিনিধি ওই অর্থে না, এক অর্থে হয়তো অভ্যুত্থানের সরকার হিসাবে বলতে পারেন, কিন্তু ভোটের মাধ্যমে আসে না। তাহলে ওইখানে যদি সংস্কার ছাড়াই নির্বাচন করা যায় কিন্তু এইখানে করা যাবে না, সেটিকে আসলে একটু স্ববিরোধী হয়ে যাচ্ছে কিনা? এটা আসলে স্কেলের ব্যাপার আছে। স্থানীয় সরকার নির্বাচন যেভাবে আপনি করা সম্ভব, জাতীয় নির্বাচন আসলে ওইভাবে হয়তো করা সম্ভব না। গভর্নমেন্ট হয়তো ফেজ ইন অ্যাপ্রোচে করতে পারে, আর লোকাল রিপ্রেজেন্টেটিভ আসলেই প্রয়োজন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারা হয়তো তারা একটা ভালো লিঙ্ক, তারা জনগণ এবং তাদের যে সেবা। ন্যাশনাল পলিটিক্স যেটা মনে করেন আপনার পার্লামেন্টের যে রিপ্রেজেন্টেশন, সেটা বড় ব্যাপার।
লোকালি মনে করেন স্থানীয় প্রশাসনে যারা আলটিমেটলি মনে করেন নির্বাচিত হয়ে আসেন, তারা হচ্ছে সাধারণ জনগণের প্রাত্যহিক জীবনের অনেক সমাধান করেন। আপনার বার্থ সার্টিফিকেট অ্যাপ্রুভাল থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যার সমাধানের জন্য তারা কমিশনার, চেয়ারম্যান তাদের কাছে যেতে পারেন। সুতরাং এই জিনিসটা আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, এখানে একটা র্যাশনাল আছে যে আমরা ওই ইলেকশনের ফেজে আমরা চলে যেতে পারলাম। জাতীয় ইলেকশন হওয়ার আগে যদি স্থানীয় নির্বাচনগুলো হয়, তখন আপনার যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাটা বিনষ্ট হয়েছে গত 15 বছরে, সেটা আবার তার সবলতায় ফেরত আসার কিন্তু যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে স্থানীয় সরকার যে কমিশন গঠন হয়েছে, সেখানে তারাও কিন্তু বড় সংস্কারের প্রস্তাব দিয়েছে। যদি সংস্কারের আগে আমরা সেটি করে ফেলি, তাহলে কেমন হয়ে গেল না? যে এটার আকারের উপর ডিপেন্ড করে। স্থানীয় সরকার মনে করেন আপনার একটা না, আপনার ন্যাশনাল যেটা আপনার পার্লামেন্টও ওয়ান পার্লামেন্ট অ্যান্ড ইউ গো ফর ওয়ান ডে ইলেকশন। স্থানীয় সরকার তো বিভিন্নভাবে ভিন্ন লেভেলের আছে। আপনি যদি সিটি কর্পোরেশনগুলো দেখেন বা পৌরসভার বিভিন্ন মানের পৌরসভা আছে, সো এখানে ইজিলি শুরু করা যেতে পারে এবং এটা আসলেই একটা যুক্তিযুক্ত এবং ন্যায্য জিনিস হবে আমার মতে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে আমাদের যে আপনি বলছেন যে এটি আসলে দরকার, একটু রতন ভাইয়ের কাছে জানতে চাই, একই বিষয় নিয়েই জানতে চাচ্ছি যে বিএনপি আবার এই ক্ষেত্রে উল্টো অবস্থানে, কিন্তু সেটিও এক ধরনের স্ববিরোধী মনে হয়। কারণ বিএনপি যে কোনোভাবেই এখন যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চায়, কিন্তু কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন চায় না। তাহলে যে কোনোভাবে যদি জাতীয় নির্বাচন করা যায়, স্থানীয় সরকার কেন করা যাবে না? আসলে আমরা বিএনপি যে 1 পয়েন্টের উপর আমরা আন্দোলন করেছি, এই হাসিনা ফেসিস্টের চেহারাটা বহিঃপ্রকাশটা কখন ঘটলো? এটা তো লোকাল কোনো ইলেকশনের মধ্যে দিয়ে না, কিন্তু সেটা জাতীয় ইলেকশনের করতে গিয়ে কিন্তু ও প্রথমবার 154 জন বিনা ভোটে, পরবর্তী আমরা সবগুলো তো আমরা স্তরগুলো জানি, 3টা টার্মে ও কীভাবে ইলেকশনগুলো করেছে। ওর তো চরিত্র উন্মোচন হয়েছে জাতীয় ইলেকশনগুলোর ব্যাপারে। এখন আমরা মনে করব এই জাতীয় ইলেকশন ইতিমধ্যে কিন্তু দেখেন এই যে বাংলাদেশটা চলছে, সবাই কিন্তু আপনি নির্বাচনের ক্ষেত্রে বলেন, ঠিক আছে, আমরা জাতীয় নির্বাচন বা লোকাল ইলেকশনের ব্যাপারে আজকে আমাদের মধ্যে যে অনৈক্য, বাংলাদেশটা কি আইনের যে ব্যাপারগুলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে কি স্বাভাবিক? তো এটার সাথে কোনো ইলেকশনের ব্যাপার নেই। যারা দেশটা চালাচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আজকে বিশ্বাস করুন আমরা দেখতে যাচ্ছি ট্রাকে করে সাধারণ মানুষরা যেভাবে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে, সবাই পাচ্ছে না। তো এগুলো তো নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। আমার মনে হয় এই গভর্নমেন্ট যে প্রত্যাশা মানুষের, এটা কিন্তু আকাশচুম্বী ছিল না, এটা পাহাড়, এটা এই প্রত্যাশার কারণে কিন্তু এই ধরনের একটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে কিন্তু বাংলাদেশটা দায়িত্ব কিন্তু সবাই মিলে দিয়েছে। আমার মনে হয় এখন একটা এই কথাটা কেন আসছে, যদি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যদি মানুষের ক্রয় সীমার মধ্যে থাকতো, আপনার হ্যাঁ ব্যাংক সেক্টরে অনেক উন্নতি হচ্ছে, এটা আমরা স্বীকারই করব। বিশেষ করে আইন শৃঙ্খলা, আপনি দেখেন ঢাকা চিটাং রোডে বিভিন্ন এখন যে ডাকাতির প্রাদুর্ভাব মানে এটা শুরু হয়েছে, এটা তো দেশের আইন শৃঙ্খলাকে প্রথম এই ব্যাপারে তাহলে নজর। আমরা মনে করি এই সরকার সর্বতভাবে মানুষের প্রত্যাশার জায়গা থেকে অনেক দূরে সরে গিয়েছে। আর লোকাল ইলেকশন একটা আমরা কথা বলি, আমাদের বড় দল যাদের ছোট দল, এটার মধ্যে একটা ফারাক আছে যেটা বাস্তব। সেটা হলো কি, আমাদের 17 বছর আমাদের কোনো জায়গায় কোনো সিটে আমাদের কোনো নির্বাচন ছিল না। আমরা ক্যান্ডিডেটদেরকে ধরেন, আমি 10-15 বছর আগে আমি ক্যান্ডিডেট ছিলাম, 3টা প্রজন্ম আসছে, আমি এখন বিদায় নিতাম। এখন আমি তো ইলেকশনে আমি কম্পিটি করতে পারিনি, তো আমাদের এখানে তো জট লেগে আছে। তো আমার এখন লোকাল ইলেকশন হলে যেটা সোজা সাপটা আমার কথা, এখানে ইনার কনফ্লিক্টটা প্রচণ্ডভাবে আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে। এবং আমি মনে করি এইটা আমি দলীয়ভাবে এইটা আমার সাংগঠনিক কাঠামোর উপর একটা প্রচণ্ড আঘাত আসবে। জাতির লাভ হবে, তো জাতির তো লাভ, এটা আপনার মানে আপনার দিক থেকে আপনি চিন্তা করছেন, নিশ্চয়ই আপনার মতাদর্শের নিয়ে তো আমি রাজনীতি করবার জন্য উচিত হচ্ছে জাতির কথা চিন্তা করা। না, আমি জাতির কোনটা ভালো হবে কোনটা ক্ষতি হবে, তাহলে আমার যে জাতীয় ইলেকশন যদি আমি দেই, আমার দলকে আমার যেখানে বিভাজন চলে আসবে। এবং লোকাল ইলেকশনের সবচেয়ে বেশি মারামারি সবচেয়ে বেশি হয়। দেশটাকে তো শান্তির জন্য আমরা তো মানে আপনাদের দলে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে কারণে আমরা মনে করি। আরেকটি কথা বলছেন যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেও ঝামেলা করতে পারে, সেরকম একটি কথাও বলছেন বিএনপি নেতারা যে আমার দল জাতীয় নির্বাচন এই কারণে যাবে, কারণ এখন যখন জাতীয় নির্বাচনে একটা সরকার গঠন করবে, এবং শুধু আমার দল বলে নয়, লোকাল ইলেকশনে কোনো দল থাকে না, প্রতিটা মানুষকে এটা টাচ করে এবং প্রতিটা মানুষ তার মতামতকে এবং তার পছন্দের ক্যান্ডিডেটকে
পাশ করার একটু জন্য রুবেল ভাইয়ের কাছে একটু জানতে automatic চাই এটা যে কিন্তু জড়ায় যায়, ওইটা হলো মেইন কারণ। আপনাদেরও অবস্থান রয়েছে এই নির্বাচন নিয়ে, মানে এটি যদি একটু অন্যভাবে সাধারণ মানুষের দৃষ্টিতে দেখতে চাই, যে এই যে নির্বাচন নিয়ে, স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন নিয়ে সব দলই স্ববিরোধী কথা বলছেন, এটি কি দিন শেষে আসলে ক্ষমতা নেয়া এবং ধরে রাখার এক ধরনের চেষ্টাই বলা যায় রাজনৈতিক দল বা সরকার যারাই আছেন তাদেরকে? সাধারণ মানুষ তাই ভাবতে পারে। দলের সংজ্ঞা কি? ঠিক আছে, রাজনৈতিক দল আর সামাজিক সংগঠনের পার্থক্য হচ্ছে রাজনৈতিক দলের একটা উদ্দেশ্য হচ্ছে তার রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, তাকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, সেই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নানাভাবে করে, কিন্তু তার পাওয়ার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি বলে হচ্ছে যে আমি পাওয়ার চাই না কিন্তু আমি রাজনীতি করছি, তাহলে বিষয়টা হচ্ছে আসলে হয় না কিছু আর কি। তো সেই ক্ষেত্রে একটি বিএনপি বলেন বা হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, জামাতে ইসলাম বলেন, তারা হচ্ছে গিয়ে পাওয়ারে যেতে চায়, এটা অন্যায় কোনো কিছু না। ঠিক আছে, এটা খুব স্বাভাবিক, অন্যায় কিছু। কিন্তু ঝামেলার যে জায়গাটা এখন এই মুহূর্তে দাঁড়াইছে, যে আমাদের সুস্পষ্ট কথা বাংলাদেশের মানুষের, বিশেষ করে অগাস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যেই ব্যবস্থাকে বাতিল করে দিছি, সেই ব্যবস্থা যেন আর ফিরে না আসে, এইটা আমাদের হচ্ছে নিশ্চিত করতে হবে। স্বৈরতন্ত্র যেন ফিরে না আসে। স্বৈরাচারগুলো একজন বিশেষ ব্যক্তির মধ্য দিয়ে শেষ হয়ে যায় না, বিশেষ ব্যক্তি নির্মূল হলেই স্বৈরতন্ত্র নির্মূল হয়ে যাবে তা না। গণতন্ত্র যে এটাকে হচ্ছে গিয়ে রিট্রিট হয়ে যে স্বৈরতন্ত্র আয়ন হয়েছে, এই স্বৈরতন্ত্র আয়নকে হচ্ছে গিয়ে আর ফিরে আনা যাবে না। তো সেটার জন্য আমাদের কথা হচ্ছে সুস্পষ্টভাবে যে মিনিমাম ইলেকশন কমিশন এবং সংবিধানে মিনিমাম একটা পরিবর্তন প্রয়োজন রয়েছে, যাতে এটা নিশ্চিত হতে পারে যে শুধু এইবারের নির্বাচন না, আসছে জাতীয় নির্বাচন না, এরপরে প্রত্যেকটি জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, এবং নির্বাচনে যেন হচ্ছে একজন জিতেও, এখন যে পরিস্থিতি তাতে যদি আপনি সত্যি সত্যি ভোট পায়ও জিতেন, তাও মানুষ বিশ্বাস করবে না। আর যদি আপনি মানে ভোট না পান, সেটাও মানুষ বিশ্বাস করবে না। ফলে একটা বিশ্বাসযোগ্য, একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের অনুষ্ঠিত করতে হবে। সেটার জন্য কিছু সংস্কার প্রয়োজন, সেটা করে জাতীয় নির্বাচন করে। এখন কোশ্চেন জায়গায়, প্রশ্ন বিতর্কের যে জায়গাটা আসছে যে স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এখন একটা জটিল ব্যাপার। দেখেন, আসলে আমাদের মাননীয় উপদেষ্টারা তো রাজনীতিটা নিয়মিত করেননি, বাংলাদেশটাকে চিনেন না। এই যে 58,000 বর্গ মাইলের এই যে বাংলাদেশ, এই যে এতগুলো ইউনিয়ন পরিষদ, এতগুলো উপজেলা, ঠিক আছে, স্থানীয় সরকার নির্বাচন মানে আমরা শুধু ঢাকা সিটি কর্পোরেশন। ছোট করে একটু এক কথা জানতে, স্থানীয় সরকার আপনারা আগে চাইছেন না, মানে এই আমরা আগে চাচ্ছি যে হচ্ছে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন অবাধ নির্বাচন করার জন্য, সেটি আগে করতে হবে, করে তারপরে যে কোনো সরকার নির্বাচন। এটা চাচ্ছে এই কারণ বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রচন্ড খারাপ অবস্থা। ন্যূনতম সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচনই আপনারা চাইছেন না। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আজকে শেষ করছি আজকের আলোচনা। দর্শক, এই ছিল আমাদের আজকে 24 ঘন্টার আয়োজন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।